বঙ্গোপসাগরের নীল জলরাশিতে এখন বইছে এক নতুন ভূ-রাজনীতির উত্তাল হাওয়া, আর সেই হাওয়ায় দুলছে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের দোলনা। চীন, মিয়ানমার আর বাংলাদেশকে যুক্ত করে যে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব এসেছে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটি কেবলই একটা রাস্তা, রেললাইন কিংবা বন্দরের সংযোগ প্রকল্প বলে মনে হতে পারে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এশিয়ার নতুন এক অর্থনৈতিক মানচিত্র নির্মাণের মহাপরিকল্পনা। গবেষক ও শিক্ষাবিদ AKM আহসানুল্লাহর একটি বিশ্লেষণী নিবন্ধে উঠে এসেছে এই প্রকল্পের চুলচেরা সম্ভাবনা ও ঝুঁকির হিসাব নিকাশ। 2026 সালের জুনে বেইজিং এর পক্ষ থেকে আসা এই প্রস্তাবটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। চীন চাইছে এই করিডোরের মাধ্যমে তাদের স্থলবেষ্টিত ইউনান প্রদেশের সাথে বঙ্গোপসাগরের সরাসরি সংযোগ ঘটাতে। এতে করে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুট মালাক্কা প্রণালীর ওপর বেইজিংয়ের একক নির্ভরতা অনেকটাই কমে আসবে। তবে এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো যখন মিয়ানমারের ভেতর দিয়ে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর বা CMEC বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে চীন। নতুন এই প্রস্তাবটি আসলে সেই এক্সিস্টিং প্রকল্পেরই একটি সম্প্রসারিত রূপ, যা এবার বাংলাদেশকে নিজের কক্ষপথে টানতে চাইছে। ইতিহাস ঘাটলে দেখা যায় 90-এর দশকের বিখ্যাত কুনমিং ইনিশিয়েটিভ কিংবা পরবর্তী সময়ে 4 দেশের BCIM করিডোর যে স্বপ্ন দেখিয়েছিল তা আলোর মুখ দেখেনি। ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ এবং কৌশলগত টানাপোড়েনের কারণে সেই মহাপরিকল্পনা দীর্ঘদিন ধরে হিমাগারে বন্দী হয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই নতুন চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরকে দেখা হচ্ছে BCIM এর একটি সংকুচিত কিন্তু বাস্তবসম্মত বিকল্প হিসেবে, যেখানে আপাতত ভারতের সরাসরি অংশগ্রহণ নেই, কিন্তু ভৌগোলিক ও কৌশলগত কারণে নয়াদিল্লি এই অঞ্চলের সবচেয়ে বড় প্রভাবিত পক্ষ হিসেবেই থেকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই করিডোর মূলত 3টি স্তরে বাস্তবায়িত হতে পারে। প্রথম স্তরে থাকবে চীন থেকে মিয়ানমারের কিয়াও কফিউ বন্দর পর্যন্ত অবকাঠামো উন্নয়ন। দ্বিতীয় স্তরে থাকবে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশের কক্সবাজার ও মাতারবাড়ি পর্যন্ত সংযোগ, এবং শেষ স্তরে থাকবে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অঞ্চলের সংযুক্তি। যদিও এই করিডোরের আনুষ্ঠানিক দৈর্ঘ্য বা নির্দিষ্ট রুট এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি যে বঙ্গোপসাগরের ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দেবে তা নিশ্চিত। আর এই কারণেই বাংলাদেশ, চীন ও মিয়ানমারের বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের মতো পরাশক্তিগুলো গভীর নজর রাখছে এই সমুদ্র সীমার ওপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এই আলোচনাকে আরও গতিশীল করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই অঞ্চলের অর্থনৈতিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হয়েছে, যা বাংলাদেশের জন্য একাধারে বিপুল সম্ভাবনা ও বড় ধরনের কূটনৈতিক পরীক্ষা। বাংলাদেশের সামনে এখন LDC উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ, রপ্তানি বৈচিত্র্যকরণের চাপ এবং জ্বালানি সংকটের মতো বাস্তব পরিস্থিতি বিদ্যমান। এমন সময়ে মাতারবাড়ি কিংবা চট্টগ্রাম অঞ্চলকে যদি কেবল ট্রানজিট রুট হিসেবে ব্যবহার না করে একটি বড় লজিস্টিক ও উৎপাদন হাব বানানো যায়, তবে দেশের অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছাবে। কিন্তু মুদ্রার ওপিঠে আছে এক বিশাল ঝুঁকির পাহাড়। ভারতীয় নীতি নির্ধারকরা ইতিমধ্যেই এই প্রকল্পকে পাকিস্তানের CPC বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের পূর্বাঞ্চলীয় প্রতিরূপ হিসেবে দেখতে শুরু করেছেন, যা দিল্লির কৌশলগত অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে এই প্রকল্পকে চীন বনাম ভারত যুদ্ধের অংশ হতে না দেওয়া। ঢাকাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ কোনো দেশের সামরিক প্রক্সি নয়, বরং বাংলাদেশ চায় সংযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধি, কোনো সংঘাত বা সামরিক ঘাঁটি নয়। এর চেয়েও বড় জটিলতার নাম মিয়ানমার, যেখানে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে রাখাইন রাজ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে পাশ কাটিয়ে যে কোনো ধরনের পরিকাঠামো উন্নয়ন হিতে বিপরীত হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, এই করিডোরকে যেন অন্ধ সমর্থন কিংবা অন্ধ বিরোধিতার চোখে দেখা না হয়। যদি এই প্রকল্প কেবল চীনা পণ্য, চীনা ঠিকাদার আর চীনা ঋণের বাহন হয়ে দাঁড়ায়, তবে বাংলাদেশ উৎপাদক না হয়ে স্রেফ একটি ভোক্তা ও ঋণগ্রস্ত করিডোরে পরিণত হবে। তাই বাংলাদেশকে এখন একটি সুনির্দিষ্ট জাতীয় করিডোর নীতি গ্রহণ করতে হবে, যেখানে প্রতিটি চুক্তির স্বচ্ছতা এবং পরিবেশগত প্রভাবের মূল্যায়ন সবার আগে নিশ্চিত করা জরুরি।
ঋণ ফাঁদের ঝুঁকি এড়াতে প্রতিটি প্রকল্পের হিসাব নিকাশ অত্যন্ত নিখুঁতভাবে করতে হবে নীতি নির্ধারকদের। নয়াদিল্লিকে আস্থায় নেওয়া এবং মিয়ানমারের ক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্ত বহাল রাখা হবে এই কূটনীতির অন্যতম প্রধান স্তম্ভ। দিন শেষে এই বিশাল আঞ্চলিক প্রকল্পের সফলতা বা ব্যর্থতা রাস্তার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দূরদর্শিতা ও কূটনৈতিক বিচক্ষণতার উপর। বাংলাদেশকে ব্যবহার করে মালাক্কা প্রণালী এড়িয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে চায় চীন, আর এই একটি পরিকল্পনাই বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। চীন এমন একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় যা তাদের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের কিয়াও কফিউ হয়ে বাংলাদেশের কক্সবাজার, মাতারবাড়ি ও চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাবে। কিন্তু চীন কেন বাংলাদেশে আসতে এত আগ্রহী? কারণ চীনের বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য এখন মালাক্কা প্রণালী দিয়ে পরিবহন করতে হয়। যুদ্ধ বা অবরোধের সময় এই পথ বন্ধ হলে ভয়াবহ সংকটে পড়তে পারে বেইজিং। নতুন করিডোর তৈরি হলে চীন সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের বিকল্প পথ পাবে। বাংলাদেশের জন্য রয়েছে বিশাল সুযোগ। মাতারবাড়ি ও চট্টগ্রামকে ট্রানজিট রুট নয়, বরং লজিস্টিক, উৎপাদন ও রপ্তানি হাব বানানো গেলে দেশের অর্থনীতি বদলে যেতে পারে। কিন্তু এখানেই ভয় ভারতের। দিল্লির আশঙ্কা এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো চীনের আরেকটি কৌশলগত প্রকল্প হয়ে উঠতে পারে। ঝুঁকি আছে আরও। মিয়ানমারে গৃহযুদ্ধ, রাখাইনের অস্থিরতা, রোহিঙ্গা সংকট এবং চীনা ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পুরো প্রকল্পকে বিপজ্জনক করে তুলতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই করিডোর বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ নাকি চীনের ভূরাজনৈতিক ফাঁদ? কমেন্টে আপনার মতামত জানান।